করছি, রোল কল পরে করব। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে কমপ্লেক্সিং এজেন্ট দিয়ে আমরা কিছু কিছু মেটালের ডিপোজিশন করি, কারণ সব মেটাল সিম্পল বাথ সলিউশন দিয়ে কোয়ালিটি ডিপোজিশন আসে না, ফলে সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিং এজেন্ট অ্যাড করতে হয়, কমপ্লেক্সিং বাথ ইউজ করতে হয়। আমরা বাথের ভিতরে 8 ধরনের ইনগ্রেডিয়েন্ট দেখেছি, তার ভিতরে একটা ছিল কমপ্লেক্সিং এজেন্ট এডিশন। কমপ্লেক্সিং এজেন্ট দিলে কি হয় সেটা আমরা দেখেছি, কপারের একটা এক্সাম্পল দেখছিলাম যে কমপ্লেক্সিং এজেন্ট দিলে কপারের যে বাথটা তৈরি হয় সেই বাথটা কপারের ইএমএফ সিরিজে তার পজিশন অন্যদিকে চলে আসে। সিম্পল কপার সালফেট সলিউশন বাথে তোমার কপার হচ্ছে একটা ইলেকট্রোপজিটিভ মেটাল, আর ওইটা যখন কমপ্লেক্সিং এজেন্ট দেওয়া হয় তখন কপারের ইএমএফ পটেনশিয়াল চলে আসে নেগেটিভ, সম্ভবত -0.5 গতকালকে দেখেছিলাম, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর সিম্পল বাতে কপার হচ্ছে +0.34, এটা থেকে কমপ্লেক্সিং বাতে হয়ে যায় -0.5, একটু এদিক ওদিক হতে পারে ভ্যালুটা। যাই হোক, আমাদের যেটা মনে রাখতে হবে কপার পজিটিভ থেকে নেগেটিভ সাইডে চলে যায়। তো আমরা আজকে কিছু জেনারেল রুল পড়বো এবং কমপ্লেক্সিং এজেন্ট নিয়েও আরো কিছু কথা পড়বো। যে এবং আরো বলা হয়েছিল যে কমপ্লেক্সিং এজেন্ট দিলে কিভাবে কপারের পটেনশিয়াল পজিটিভ সাইড থেকে নেগেটিভে যাচ্ছে, সেটা হচ্ছে কপার সায়ানাইড তৈরি করে। এই কপার সায়ানাইডটা খুব স্টেবল, যে কারণে কপারের অ্যাক্টিভিটি বাতে কমে যায়, কমে গেলে সে পজিটিভ থেকে নেগেটিভে চলে আসে। তাহলে সায়ানাইড শুধু ফর্ম করলেই যে পজিটিভ থেকে নেগেটিভ আসবে বা পটেনশিয়াল চেঞ্জ হবে তা না, সেখানে আরো একটা কন্ডিশন আছে যে সায়ানাইড ফর্ম করছে সেটা কতটুকু স্টেবল হচ্ছে। সেটা যদি অনেক বেশি স্টেবল হয় তাহলে যে মেটালের স্টেবল সায়ানাইড বা স্টেবল কমপ্লেক্স তৈরি করবে সেই মেটালের পটেনশিয়াল পজিটিভ সাইড থেকে অনেক বেশি নেগেটিভ দিকে চলে যাবে। আবার আর একটা মেটাল সে কমপ্লেক্স তৈরি করেছে কিন্তু তার কমপ্লেক্সটা অত স্টেবল না, রিলেটিভলি উইকার, মানে সে আবার ভেঙে যেতে পারে আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ কারেন্ট অ্যান্ড পটেনশিয়াল ডিউরিং ডিপোজিশন। তখন সে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে নাও যেতে পারে, একটু চেঞ্জ হয়ে হয়তো একটু উপর থেকে একটু নিচে যাবে, +0.4 থেকে হয়তো +0.2-তে আসবে, অত বেশি চেঞ্জ হবে না। এখন আমরা আরো কিছু দেখি। ফার্স্ট বলা হচ্ছে যে কোন মেটাল অ্যাজ এ জেনারেল রুলে যে ট্রানজিশন যে মেটালগুলো আছে সেই মেটালগুলো স্টেবল কমপ্লেক্স তৈরি করে, যেমন কপার, সিলভার, গোল্ড, ক্রোমিয়াম, নিকেল, আয়রন, প্লাটিনাম, এইগুলো স্টেবল কমপ্লেক্স তৈরি করে। এই সব এলিমেন্টগুলো আবার সমান এক্সটেন্টে স্টেবল কমপ্লেক্স তৈরি করে না। কিছু কিছু এলিমেন্টের যে কমপ্লেক্স হয় সেটা ভেরি স্টেবল, ভেরি স্টেবল, স্ট্রংলি স্টেবল। আবার কিছু কিছু এলিমেন্টের যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা উইকলি স্টেবল, অত স্ট্রংলি স্টেবল না। আর নন ট্রানজিশন মেটাল যেগুলো আছে, যেমন তার ভিতরে টিন, লিড, জিঙ্ক, এইগুলো লেস স্টেবল কমপ্লেক্স আয়ন তৈরি করে। তার মানে এর ভিতরে যেটা উইক স্টেবল তৈরি করে তার থেকে উইক হচ্ছে এইগুলো, ফর্ম ফিউয়ার লেস স্টেবল কমপ্লেক্স। আমরা আবার আগেরটাই ব্যাক করি, এইগুলোকে বলছি স্টেবল। এই স্টেবল গুলোর ভিতরে নিকেল আর আয়রন ভেরি স্ট্রংলি স্টেবল তৈরি করে সাইনাইড কমপ্লেক্স, এবং সাইনাইডের সাথে স্পেসিফিক কমপ্লেক্সিংটা বলে দেওয়া হয়েছে সাইনাইড। আরো অনেক ধরনের কমপ্লেক্সিং এজেন্ট আছে। তো সাইনাইড কমপ্লেক্সিং যখন আমরা অ্যাড করি তখন এই ট্রানজিশন মেটালগুলো কি করে স্টেবল কমপ্লেক্স তৈরি করে। আবার এর ভিতরে নিকেল এবং আয়রনটা সো স্টেবল, স্ট্রংলি স্টেবল দ্যাট দিস মেটালস ক্যানট বি ইউজফুলি প্লেটেড ফ্রম সাইনাইড সলিউশনস। মানে এতটা স্টেবল তৈরি করে নিকেল আর আয়রন যে সেটাকে কোনোভাবেই আর ভাঙা যায় না, এবং সায়ানাইড নিকেল বাথ আর সায়ানাইড আয়রন বাথ থেকে নিকেল অথবা আয়রন
এই দুটো ডিপোজিশন করা অনেকটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আর so stable that these metals cannot be usefully plated from cyanide salt, কারণ ডিপোজিশন করতে গেলে আমাকে আয়ন ফর্মে আসতে হবে নিকেল, আয়ন ফর্মে আসতে হবে আয়রন, কিন্তু সে স্টেবল কমপ্লেক্স তৈরি করে আছে নিকেল সায়ানাইড, আয়রন সায়ানাইড, ফলে ফ্রি নিকেল বা ফ্রি আয়রন অনেক কম আছে এবং তার কম্পোজিশন অ্যাক্টিভিটি এত কমে গেছে যে সেটা নেগেটিভ ডিরেকশনে চলে গেছে, ফলে খুব ডিফিকাল্ট হয়ে যায় সায়ানাইড সলিউশন থেকে। তাহলে নিকেল আর আয়রন তাহলে আমরা কিভাবে ডিপোজিশন করব? আমার সায়ানাইড বাদ দিতে হবে, তার মানে আমাকে যদি কমপ্লেক্সিং বাদ নিতে হয় তাহলে নিকেল সায়ানাইড না নিয়ে নিকেল অন্য কোনো কমপ্লেক্সিং এজেন্ট দিতে হবে, অথবা আয়রন অন্য কোনো কমপ্লেক্সিং এজেন্ট দিতে হবে, অথবা সিম্পল নিকেল বাদ সিম্পল আয়রন বাদ নিতে হবে। আর সায়ানাইড বাদ অফ টিন, লেড অ্যান্ড জিঙ্ক, এগুলো থেকে আমরা ইজিলি এই সমস্ত মেটালের ডিপোজিশন ফেলতে পারি। এই যে কমপ্লেক্সিং বিহেভিয়ারটা, যে কিছু কিছু মেটালের সাথে আমরা একটা এক্সাম্পল সায়ানাইড কমপ্লেক্সিং বিহেভিয়ারটা দেখলাম, সে বিভিন্ন রকম বিহেভিয়ার করছে। টিন, নিকেল, টিন টিন জিঙ্ক আর লেডের সঙ্গে সে উইক কমপ্লেক্সিং বিহেভিয়ার করছে, আর এইগুলোর সঙ্গে স্ট্রং কমপ্লেক্সিং বিহেভিয়ার করছে। নিকেল আর আয়রনের সাথে ভেরি স্ট্রং কমপ্লেক্সিং বিহেভিয়ার করছে। এই যে ডিফারিং বিহেভিয়ার ইজ ইম্পর্ট্যান্ট হ্যাঁ ইন মেনি অ্যাসপেক্টস অফ ইলেকট্রোপ্লেটিং। এবং এই কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে আমরা অ্যালয় ডিপোজিশন ফেলতে পারি। The fact that complexing agents have differing effects upon different metals makes possible the electrodeposition of alloys of metals that are so far apart in the standard EMF series. দুইটা এলিমেন্টের আমরা অ্যালয় ডিপোজিশন ফেলতে চাই যে দুটো EMF সিরিজের দুই দিকে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ সাইডে। একটা পজিটিভ সাইডে আর একটা নেগেটিভ সাইডে থাকলে ওই দুটো এলিমেন্টের একই সঙ্গে সাইমালটেনিয়াসলি ডিপোজিশন হওয়া ডিফিকাল্ট। কিন্তু এই কমপ্লেক্সিং বিহেভিয়ার আমরা অ্যাপ্লাই করে দুটাকেই আমরা একসঙ্গে ডিপোজিশন ফেলতে পারি অ্যালয় হিসেবে। সেটা কিভাবে আমরা এক্সাম্পল দেখব। যেমন কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্কের অ্যালয়কে আমরা ব্রাশ বলি। আমরা ব্রাশ ইলেকট্রো ডিপোজিশন কিভাবে ফেলবো? তা আমরা ইএমএফ সিরিজে দেখি যে ই জিঙ্ক আছে এত নেগেটিভ, আর ই কপার আছে এত পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবং এই দুটোর এই ডিস্টেন্সটাকে অনেক বড় ডিস্টেন্স বলা হয়, একটা বড় ডিস্টেন্স। এই দুটাকে একসঙ্গে ডিপোজিশন ফেলা কঠিন ব্যাপার। এই দুটোর পার্থক্য কত? পার্থক্যটাই হচ্ছে ডিস্টেন্স। ইন টার্মস অফ পটেনশিয়াল পার্থক্যটা হচ্ছে এত, -1.1 ভোল্ট। এই আমরা একটা বাত নিলাম, আমাদের কমন কনসেপ্ট অনুযায়ী একটা বাত নিলাম, তার ভিতরে জিঙ্ক যেহেতু ডিপোজিশন ফেলবে তার ফলে জিঙ্কের একটা সল্ট দিলাম, জিঙ্ক সালফেট। কপারও যদি কপারও ফেলতে চাই, কপারের একটা সল্ট নিলাম, কপার সালফেট। সো জিঙ্ক সালফেট, কপার সালফেট, পানি দিলাম। কমন কনসেপ্ট অনুযায়ী আমরা অ্যাকোয়াস কপার জিঙ্কের বাত পেলাম। হবে না, তাতে ডিপোজিশন আসবে না। কপার আগে চলে আসবে, কপারের পটেনশিয়াল পজিটিভ আগে চলে আসবে, এটা আসবে না। সো অ্যালয় ডিপোজিশন হবে না। আগে কপার আসবে, কপার আস্তে আস্তে কপার অনেক কমে যাবে, তারপরে জিঙ্ক আসবে। মানে পরপর দুটো এলিমেন্ট হবে, অ্যালয় হবে না, একসঙ্গে আসবে না। তো আমরা যদি কি করি, রিজনেবল সায়ানাইড যদি নেই, রিজনেবল সায়ানাইড নিলে আমরা আগের দিন দেখেছি কপার সায়ানাইড, কপারের বাতের ভিতরে সায়ানাইড দিলে কি হয়, তার ই ভ্যালুটা কোথায় চলে আসে? -0.5 ভোল্টে চলে আসে। তাহলে কপারের ভিতরে আমরা কি করলাম, সাইনাইড মানে কপার না, ওই অ্যালয়ের যে বাতটা জিঙ্ক সালফেট নিয়েছি, কপার সালফেট নিয়েছি, এরপর ওর ভিতরে আমরা সাইনাইড দিলাম। সাইনাইড দিলে কপারের পটেনশিয়ালটাকে আমরা আগের দিন এই ক্যালকুলেশনটা দেখেছি -0.5 ভোল্টে নিয়ে আসবে। এখন জিঙ্কটাকেও তো সে নিয়ে আসবে। আমরা জিঙ্ক সাইনাইডের সঙ্গে কমপ্লেক্স করবে না তা বলিনি, বলেছি উইক কমপ্লেক্স করবে। তাহলে উইক কমপ্লেক্স করা মানে সে তার অবস্থান থেকে অল্প একটু অন্য দিকে নিয়ে যাবে, পজিটিভ নেগেটিভ দিকে নিয়ে যাবে। ইজিং ভ্যালু ইজ নট চেঞ্জ টু মাচ, খুব বেশি চেঞ্জ হবে না। কপার অনেক নেগেটিভের দিকে চলে আসবে, আর ইজিং তার থেকে আরেকটু অল্প একটু নেগেটিভের দিকে চলে যাবে। সিন্স জিঙ্ক সায়ানাইড ইজ রিলেটিভলি উইক, একটু আগে আমরা দেখেছি ট্রানজিশন নন ট্রানজিশন মেটাল। So consequently, potential of two metals can be made approximately equal, and the copper zinc alloy can be electrodeposited. ফলে আমরা যদি সায়ানাইড না দিতাম তাহলে এই দুটা যে ডিফারেন্স -1.1 ভোল্ট,
এখন সাইনাইড দেওয়ার কারণে ওই দুইটা ডিফারেন্স কমে গেছে, কমে যাওয়ার কারণে দুটো কাছাকাছি চলে আসছে, পটেনশিয়াল মানে পার্থক্য আর এতটা নেই, আরো কাছাকাছি চলে আসছে, ফলে আমরা সেটা ইলেকট্রোডিপোজিশন করতে পারি। আমরা যদি একটু ছবিতে দেখি যে আমাদের ইএমএফ সিরিজ আছে এরকম, আমাদের কপার ধরে নিলাম, এখানে আছে কপার, আর জিঙ্ক আছে এখানে, জিঙ্ক আছে এখানে। তা আমি যখন সাইনাইড দিচ্ছি, কপারের পটেনশিয়াল এখান থেকে সে এত দূর চলে আসছে, এই জায়গায় চলে আসছে। কপার এখানে ছিল, জিঙ্ক এখানে ছিল। সাইনাইড দেওয়ার কারণে কপার যেহেতু অনেক স্টেবল কমপ্লেক্স তৈরি করে, কপার হলো কি ওখান থেকে সে নেগেটিভ সাইডে চলে আসলো, এখানে চলে আসলো, কপার এখান থেকে এতটা চলে আসলো। আর জিঙ্ক উইক কমপ্লেক্স তৈরি করে বলে, জিঙ্কও কমপ্লেক্স তৈরি করার কারণে জিঙ্ক ওখান থেকে জিঙ্ক এখানে চলে আসলো, সেও নেগেটিভ সাইডে চলে গেল। এই সাইডটা হচ্ছে নোবেল, আর এই সাইডটা হচ্ছে অ্যাক্টিভ। কপারের নতুন পজিশন হচ্ছে এই জায়গা, জিঙ্কের নতুন পজিশন হচ্ছে এই জায়গা। সো এখনকার ডিফারেন্সটা হয়ে গেল এই, আর শুরুর ডিফারেন্সটা ছিল হচ্ছে এই, এটা ছিল 1.1 ভোল্ট, আর এখনকার ডিফারেন্সটা হয়তো কত হবে, এটা 0.4, এটা আরবিট্রারি ভ্যালু দিয়ে দিলাম। ফলে কি হচ্ছে, এখন তাদের ডিফারেন্সটা কমে যাচ্ছে, ফলে এখন কপার আর জিঙ্ক একসঙ্গে ডিপোজিশন হবে। এটাই আমরা এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাই। Consequently, potential of two metals can be made approximately equal, কাছাকাছি চলে আসবে, and the copper zinc alloy can be electrodeposited. এখানে আমরা যদি চিন্তা করি যে খুব ভালো হতো, কপার যেমন সাইনাইড দিয়ে এখান থেকে এখানে আসলো, জিঙ্ক যদি এইটা মুভটা না করতো, জিঙ্ক যদি জিঙ্কের জায়গায় থেকে যেত, তাহলে ডিফারেন্সটা আরো কম হতো, 0.2 ভোল্ট হতো। কিন্তু এটা আনফরচুনেট যে জিঙ্কও একটু মুভ করলো। জিঙ্ক মুভ করলো কেন? কারণ জিঙ্ক যে সাইনাইড দিয়েছি, সেই সাইনাইড জিঙ্কের সঙ্গেও জিঙ্ক সাইনাইড তৈরি করে সে একটু নিচে নামিয়ে দেয়। কিন্তু ঘটনাটা যদি এমন হতো, যেটা পরের ক্ষেত্রে আমরা এক্সাম্পলে দেখি, যে ব্রোঞ্জ ইলেকট্রোডিপোজিশনে আরো আমরা ইজিয়ার অবস্থানে থাকি, সেক্ষেত্রে কি হয়, ব্রোঞ্জ মানে হচ্ছে কপার আর টিন, আমরা যখন একই কপার এবং টিন একসঙ্গে ডিপোজিশন ফেলতে চাই, তখন আমরা কি করছি, সাইনাইড দিচ্ছি। সাইনাইড কপারের সঙ্গে সে কমপ্লেক্স করবে আগের মতোই, সো অনেকটা নিচে, অলমোস্ট copper complex ions, but tin forms almost no stable cyanide complex ions. tin এত উইক কমপ্লেক্স সাইনাইডের সঙ্গে করে যে সে তার জায়গায় অলমোস্ট দাঁড়িয়ে থাকে, মুভ করে না। On the contrary, hydroxyl ions complex with tin to form tin hydroxide, but copper forms no hydroxyl ions. তো বলা হচ্ছে যে সাইনাইড দিয়ে আমি কপারকে কপার সাইনাইড করতে পারি, কিন্তু টিন হলেও সে আবার ভেঙে যাবে, ফলে টিন মুভ করবে না। আবার হাইড্রক্সিলের সাথে টিন হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, কিন্তু কপার করবে না। ফলে আমরা যদি কপারকে মুভ করাতে চাই, আমরা সাইনাইড দিব, টিন টিনের জায়গায় থেকে যাবে। আর যদি টিনকে মুভ করাতে চাই, তাহলে টিন হাইড্রক্সাইড দিব, কপার কপারের জায়গায় থেকে যাবে। তো ফলে আমরা ইন্ডিপেন্ডেন্টলি একসঙ্গে প্রত্যেকটাকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করাতে পারি, আরেকটাকে স্টেবল নিজের জায়গায় রেখে। টিনকে নিজের জায়গায় রেখে কপারকে মুভ করাতে পারি, কপারকে নিজের জায়গায় রেখে টিনকে মুভ করাতে পারি। সো এই অবস্থাটা আগের যে উদাহরণটা দেওয়া হলো, তার থেকে রিলেটিভলি easier to control. Thus,
E copper is regulated by cyanide concentration and E tin is regulated by hydroxyl concentration. The two potential can be regulated independently of each other. আমরা আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি, ফলে কন্ট্রোলটা আমাদের হাতে খুব ইজি হয়ে যায় এটা। সো ব্রোঞ্জ ইলেকট্রোডিপোজিশন সহজ। নেক্সট ইজ ইমার্শন অর ডিসপ্লেসমেন্ট কোটিং। ইমার্শন মানে ডোবানো আর ডিসপ্লেসমেন্ট মানে সরানো। দুটোর মিনিংটা একই। আমরা যখন কনসেপ্টটা বুঝবো তখন বুঝতে পারবো যে অবলিক কেন দেওয়া আছে। সম্ভবত এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, আমি জানি না করানো হয়েছে কিনা। প্র্যাকটিক্যালি করানো হয়েছে কি? সেশনাল ক্লাসে এই এক্সপেরিমেন্টটা আছে তোমাদের, করানো হয়েছে 3-4-4-এ? কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। কেউ রেসপন্স করছে না। এটা কি পড়ানো হয়েছে তোমাদের? মনে নাই নাকি? মনে তো থাকার কথা, পড়ালে মনে থাকবে, না পড়ালে হয়তো মনে নাই মানে পড়ানো হয়নি মনে হচ্ছে। এটা একটা এক্সপেরিমেন্ট আছে তোমাদের 3-4-4-এ, ইমার্শন আর ডিসপ্লেসমেন্ট কোটিং। আচ্ছা, আমি ধরে নিচ্ছি পড়ানো হয়নি এটা এখনো। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? ইমার্শন মানে ডুবানো। আমরা কপারে আয়রন স্টিলের উপরে কপারের ডিপোজিশন ফেলতে চাই, সেক্ষেত্রে কি হবে? তা আমরা যদি ইএমএফ সিরিজ দেখি, কপার এর অক্সিডেশন রিয়াকশন হচ্ছে এটা, সো অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে এটা। আয়রনের অক্সিডেশন রিয়াকশন হচ্ছে এটা, আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে এটা। এই দুইটার ভিতরে আমরা জানি ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশন স্পন্টেনিয়াস হয়, সো ডেল জি নেগেটিভ হচ্ছে এইটার। সো 2 নম্বর রিয়াকশনটা হচ্ছে স্পন্টেনিয়াস, 1 নম্বর রিয়াকশনটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। তাহলে 1 নম্বর রিয়াকশনটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, অক্সিডেশন রিয়াকশন না লিখে রিডাকশন রিয়াকশন লিখি, তাহলে ই কপার রিডাকশন এটা পজিটিভ চলে আসবে। তখন আমরা বলবো যে বোথ রিয়াকশন আর স্পন্টেনিয়াস। আমরা ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখে 1 নম্বর রিয়াকশনটাকে আমরা 3 নম্বর রিয়াকশন নাম দিচ্ছি। সো 1 নম্বরটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, 1 নম্বরটাকে ঘুরিয়ে দিলাম, কপার এবারে কি করলাম, রিডাকশন রিয়াকশন লেখা হলো। সো ই কপার রিডাকশন, ওই সাইনটাকে অপোজিট করে দেওয়া হলো। সো এটা 3 নম্বর, আর 2 নম্বরটা আগের মতো রাখা হয়েছে। তাহলে এখন দুটারই, এটাও ই পজিটিভ এটাও ই পজিটিভ, সো ডেল জি এটারও নেগেটিভ এটারও নেগেটিভ, বোথ আর স্পন্টেনিয়াস। রিয়াকশন 1 স্পন্টেনিয়াস যেটা আগের স্লাইডে ছিল, বাট রিয়াকশন 2 and 3 আর নন স্পন্টেনিয়াস, বাট রিয়াকশন 2 and 3 আর স্পন্টেনিয়াস। 2 এবং 3 স্পন্টেনিয়াস, দুইটাই ঘটবে। তো দুইটা ঘটা মানে কি, কপারের রিডাকশন হবে আর আয়রনের অক্সিডেশন হবে। সো এই দুটাকে যদি এবার আমরা এক করি, বাম সাইডের সাথে বাম সাইড যোগ, ডান সাইডের সাথে ডান সাইড যোগ এবং পটেনশিয়াল যোগ, তাহলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ইলেকট্রন ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি, ইলেকট্রন ইলেকট্রন বাদ যে, তাহলে কপার আয়ন যোগ এই আয়রন থাকছে সমান কপার যোগ আয়রন আয়ন থাকছে, আর ই টোটাল হচ্ছে এই 4 আর 3 7, এই হয়। সো ওভারঅল রিয়াকশনটা হচ্ছে এই, যার মিনিংটা হচ্ছে কপার আয়ন রিডিউস হয়ে কপার হবে, আর আয়রন অক্সিডাইজ হয়ে আয়রন আয়ন হবে। এবং ওভারঅল পটেনশিয়াল এত মানে হচ্ছে যার ডেল জি নেগেটিভ, সো স্পন্টেনিয়াস রিয়াকশন। সো এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস, দ্যাট ইজ এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস। এখন এই রিয়াকশনটা কখন ঘটবে? আমরা চেয়েছিলাম স্টিলের উপরে কপারের ডিপোজিশন দেওয়ার জন্য, স্টিলের উপরে কপারের ডিপোজিশন দেওয়ার জন্য। তা সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের নিয়ম অনুযায়ী যে আমরা একটা বাত নিব, বাত নিয়ে আমরা স্টিল দেবো, এটা হচ্ছে আয়রন, আর যেহেতু আমি কপারের ডিপোজিশন ফেলতে চাই, সো বাতের ভিতরে আমার আছে কপার সালফেট আছে। কপার সালফেট মানে কপার আয়ন আছে, Cu2+। সো আমি একটা ইএমএফ একটা ডিসি রেকটিফায়ার নিব, যার ডিসি রেকটিফায়ার নিব, ডিসি রেকটিফায়ার
যার নেগেটিভ এন্ডের সাথে আয়রনটাকে কানেক্ট করব, আর পজিটিভ এন্ডের সাথে কি করব, আরও একটা কিছু এখানে দিব। আমরা জানি আর একটা কিছু অ্যানোড দিব। এইটা দিয়ে আমি যখন পাওয়ার সাপ্লাই দিব, এই ইনপুট যখন আমি দিব, তখন কি হয়ে যাওয়ার কথা, কপার আয়ন এখানে এই আয়রনের গায়ে জমা হবে। সো কপার আয়ন ইএমএফ সিরিজের এখান থেকে ইলেকট্রন আসবে, দুইটা কপার নেবে, নিয়ে কপারের ডিপোজিশন পড়বে। সো এই ডিপোজিশনটা, এই কপারের ডিপোজিশন, চতুর্দিকে কপারের ডিপোজিশন পড়বে, এটা কপার। এইটা থিওরিটিক্যালি হওয়ার কথা। এবং এই রিয়াকশনটা তখনই হবে যখনই আমি এই ইনপুটটা দিব, কারেন্টটা দিব। কিন্তু যেটা হয়, এই কারেন্টটা দেওয়ার আগে আমাকে তো এই পুরো সেটআপটা রেডি করতে হবে। সেটআপ রেডি করা মানে এখানে কপার এর সল্ট আছে, দ্যাট ইজ কপার আয়ন আছে, আর এখানে আয়রন আমি ডুবিয়েছি, আমি তার জোড়া লাগিয়েছি। জোড়া লাগানোর সাথে সাথে হবে কি, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেটের কপার আছে, আর ওর ভিতরে আয়রনকে দিয়েছি। তা আয়রনের টেন্ডেন্সি হবে কি, এইটা যেহেতু স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, আয়রনের টেন্ডেন্সি হবে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়রন প্লাস হয়ে যাওয়ার। আর কপারের টেন্ডেন্সি হবে কি, এটা যেহেতু পজিটিভ, ওই ইলেকট্রন নিয়ে নিউট্রাল কপার হওয়ার। তাহলে এর টেন্ডেন্সি দেয়ার, ওর টেন্ডেন্সি নেয়ার, ফলে এবং আলটিমেটলি এই রিঅ্যাকশনটা হবে। ফলে আমার এক্সটার্নাল পাওয়ার দেওয়ার আগেই সে এই রিঅ্যাকশনটা হয়ে যাচ্ছে। কপার অক্সিডাইজ হয়ে আয়রন অক্সিডাইজ হয়ে আয়রন আয়ন হচ্ছে, আর কপার ওই ইলেকট্রন নিয়ে কপার রিডিউস হয়ে কপার হচ্ছে, স্পন্টেনিয়াসলি হয়ে যাচ্ছে। ফলে যে জিনিসটা হচ্ছে যে এখানে ডোবানোর সাথে সাথে এখান থেকে আয়রন ডোবানোর সাথে সাথে এখান থেকে আয়রন বেরিয়ে আসবে। আয়রন বেরিয়ে এসে এখানে কি হতে যাচ্ছিল, আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হতে যাচ্ছিল। আর ওই ইলেকট্রন নিয়ে কপারও কি হতে যাচ্ছিল, কপারও এইদিকে যাচ্ছিল, ওর গায়ে জমা হতে যাচ্ছিল। এই দুটো রিঅ্যাকশন একসঙ্গে চিন্তা করো, আমি কোনো পাওয়ার এখনো দেইনি এখানে, এটা এখন নাই, ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। যখনই ডোবানো হয়েছে আয়রন বেরিয়ে আসতে যাচ্ছে, আর কপার ওখানে যেতে যাচ্ছে। ফলে আলটিমেটলি কি হবে, এই কপার আয়ন ওই যে আয়রন যেটা বেরিয়ে আসতে যাচ্ছিল তাকে চাপা দিয়ে তার উপরে ডিপোজিট হয়ে যাবে। ফলে এই একটা ডিপোজিশন হলো ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়ার আগেই একটা ডিপোজিশন স্পন্টেনিয়াসলি হয়ে গেল, যার এই দিকে আয়রন আয়ন আছে এবং আউটসাইড দিকে কপার আয়ন আছে। কপার আয়ন আয়রন আয়নকে চাপা দিয়ে রেখেছে। ফলে যে জিনিসটা হলো, এবং এরপরে এটা হয়ে গেছে, আমি দেখিনি, আমি কিছু জানি না, আমি এর ভিতরে ডুবিয়ে রেখেছি। এরপরে আমি কারেন্ট ইনপুট দিয়েছি। এরপরে কারেন্ট ইনপুট দেওয়ার পরে এই লেয়ারটা আবার একটা তৈরি হলো। সো পরবর্তীতে যে লেয়ারটা তৈরি হলো, এই লেয়ারটা হচ্ছে কারেন্ট ইনপুট দেওয়ার কারণে, কারেন্ট ইনপুট দেওয়ার পরে এই উপরের লেয়ারটা একটা ভালো লেয়ার হলো, কারণ কারেন্ট ইনপুট দিয়েছি তারপরে এই লেয়ার হলো। কিন্তু তার নিচে যে লেয়ারটা হচ্ছে ইনসাইড লেয়ার, এই লেয়ারটা হচ্ছে কি একটা আয়ন আসতে যাচ্ছিল, তাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই জায়গাটা হয়ে গেছে তোমার নন অ্যাডহারেন্ট। এবং ভিতরের এই জায়গাটা যদি নন অ্যাডহারেন্ট হয়ে যায়, এই বাহিরেরটা কারেন্ট দেওয়ার পরে যতই অ্যাডহারেন্ট হোক না কেন, এই জিনিসটা খুলে আসবে। সো বাহিরের এই ভিতরের যে ইনসাইড যে ডিপোজিশনটা পড়েছে, এটা কখন পড়লো, এটা দেওয়ার সাথে সাথে, ইমার্শনের সাথে সাথে পড়েছে। এই জন্য এই কোটিংটা বলা হচ্ছে ইমার্শন ডিপোজিশন। আর ডিসপ্লেসমেন্ট কেন বলা হচ্ছে, যে এই প্রথমে কিছুটা আয়রন সরে গেল, মানে আয়রনকে সরিয়ে দিয়ে সেখানে কপার আর আয়রন দুটো একসঙ্গে পড়ছে, সেই জন্য এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। আমি যদি এটা ডুবিয়ে দেওয়ার পরে তোমাদের প্র্যাকটিক্যাল যখন হবে তখন স্যার দেখাবে, কারেন্ট অ্যাপ্লাই না করে একটু ডুবিয়ে দিয়ে সাথে সাথে যদি তুলে আনা হয়, লেস দ্যান 1 মিনিট, সাথে সাথে যদি তুলে আনো, তুমি দেখবা আয়রনকে আর আয়রন দেখছো না, ওর চতুর্দিকে দেখবা যে কপারের লাল ডিপোজিশন পড়ে গেছে। আর যদি তুলে না এনে তুমি আবার ইলেকট্রিক্যাল পাওয়ার দাও, তাহলে বাইরের ডিপোজিশনটা ভালো হবে, কিন্তু ভিতরের ডিপোজিশনটা খারাপ হয়েছে। ভিতরেরটা হচ্ছে ইমার্শন ডিপোজিশন, এবং যে কারণে বাইরেরটা কোনো কাজে আসবে না, সেটা এখানে বলা হয়েছে, এটাকে ইমার্শন ডিপোজিশন বলা হয়।
সো স্পন্টেনিয়াসলি ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়ার আগেই কপার ডিপোজিশন হবে এবং আয়রনে বেরিয়ে আসতে চাচ্ছিল তাকে চাপা দিয়ে দেবে কপারের ডিপোজিশন। As soon as steel is immersed into simple copper sulfate bath, copper will deposit without any application of current on steel. Immersion displacement or immersion or displacement deposition or coating এটাকে বলা হয় immersion coating or displacement deposition. Such deposits are spongy, non-adherent. যেহেতু ভিতরের লেয়ারটা ভালো মতো লাগতে পারেনি সেটা নন অ্যাডহারেন্ট এবং স্পঞ্জের মতো। স্পঞ্জের ভিতরে আমরা দেখি অনেক ছিদ্র আছে, এটা ওই ছিদ্র হয়ে যাবে, আয়রন বেরিয়ে আসতে চেয়েছিল, এটা কোয়ালিটি ডিপোজিশন না। সো আমরা বাথটা নিয়েছিলাম কপার সালফেট, সিম্পল কপার সালফেট বাথ। So quality copper deposition on steel is not possible from simple copper sulfate solution. So copper sulfate solution থেকে এই কোয়ালিটি কপার ডিপোজিশন স্টিলের উপর কোনোভাবেই সম্ভব না। সেই জন্য কিন্তু তাই বলে স্টিলের উপর আমরা কপার ডিপোজিশন ফেলবো না, ফেলবো। কমপ্লেক্স কপার বাট, কপার সাইনাইড বাট ইজ নেসেসারি টু ডিপোজিট কোয়ালিটি কপার অন স্টিল। সো কমপ্লেক্স বাদ দিয়ে সম্ভব, অ্যান্ড কমপ্লেক্স সিম্পল বাদ দিয়ে যে সম্ভব না সেটা আমরা দেখলাম, কমপ্লেক্স বাদ দিয়ে কিভাবে সম্ভব সেটা আমরা দেখি। When cyanide bath is used, এই ক্যালকুলেশনটা আগেও দেখানো হয়েছে, সাইনাইড বাথ যখন ইউজ করা হবে তখন কি হয়ে যায়, কপার সাইনাইড হয়ে যায়, এটা স্টেবল, রিলেটিভলি স্টেবল, আর কপার কিছু ডাইভ্যালেন্ট, কপার মনোভ্যালেন্ট হয়ে যায়। তো ফলে এরপরে যখন আমরা কারেন্ট দিব তখন, কারেন্ট দেওয়ার আগেই আমরা দেখি তা ডিপোজিশনে কাজ করবে কে, এইটা ভূমিকা রাখবে, এটা রাখবে না কারণ এটা ভাঙবে না। সো এখন এইটার ডিপোজিশন পটেনশিয়াল কত, এটা ডিপোজিশন পটেনশিয়াল ই কপার এত ভোল্ট, আর আয়রনটা কত, আয়রনটা ছিল এত ভোল্ট। সো আগে আমরা যে এটা হচ্ছে আগেই দেখেছিলাম 2 নম্বর রিঅ্যাকশন, আর আগে এখানে দেখেছিলাম 1 নম্বর রিঅ্যাকশন, সেটা ছিল কপার ডাইভ্যালেন্ট, সেটা ছিল নেগেটিভ। এখন আমরা কি করলাম, কপার মনোভ্যালেন্ট হয়ে গেল, এটাও পজিটিভ। সো দুটোই পজিটিভ মানে দুটোরই টেন্ডেন্সি একই রকম, কেউ দিবে কেউ নিবে তা না, মানে এটাও স্পন্টেনিয়াস, দ্যাট ইজ আয়রন ইলেকট্রন দিবে, দেয়ার টেন্ডেন্সি, এটাও স্পন্টেনিয়াস, দ্যাট ইজ কপারও ইলেকট্রন দিবে। তো দুজনই যখন দিবে, নেয়ার কেউ নাই, তখন আর কেউ দিতে পারবে না, চুপচাপ বসে থাকবে। আমরা বাথের ভিতরে যদি এখন কপার আছে, এই বাথের ভিতরে কপার মনোভ্যালেন্ট আছে আর আয়রন এখানে আছে, আমরা এই আয়রনকে কানেক্ট করলাম। আগে থেকে বলেছিলাম যে আমরা ইনপুট ছাড়াই কপার ডিপোজিশন হবে, এখন আমি যদি ইনপুট না দেই কপার ডিপোজিশন হবে না, আমাকে ইনপুট দিতে হবে। সো ইনপুট যখন দিব তখন এক্সটার্নাল ফোর্সের কারণে কপার এখানে যে জমা হবে। সো ফ্রম ফার্স্ট লেয়ার, ভেরি ফার্স্ট লেয়ার, আমার অ্যাডহারেন্ট কোয়ালিটি সম্পন্ন কপার ডিপোজিট হবে, নন স্পঞ্জিয়ার হবে না, নন স্পঞ্জি এবং অ্যাডহারেন্ট। So immersion deposition will not occur as oxidation potential of both the reactions are close to each other. দুটোরই পটেনশিয়াল দুটোই পজিটিভ এবং কাছাকাছি, ফলে এমনিতে আর হবে না, ডুবানোর সাথে সাথে হবে না। সো সাইনাইড বাথ আমার দরকার স্টিলের উপরে কপারের কোয়ালিটি ডিপোজিশন ফেলার জন্য। An application of external current will deposit copper on steel in a controlled way, thus producing quality copper deposit. ফলে ফার্স্ট যে লেয়ারটা তৈরি হয়েছিল আগের বারে, যেটা নন অ্যাডহারেন্ট এন্ড স্পঞ্জি, সেটা আর হবে না। আমরা যখনই কারেন্ট দেবো এবং কারেন্টের ম্যাগনিটিউডের, ভোল্টেজের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে আমার কোয়ালিটি কপারকে আমরা ডিপোজিশন করতে পারবো। এখন যে কোনো কারেন্ট, যে কোনো ভোল্টেজ দিলে যে কোনো মেটালের ডিপোজিশন হয় না। আমরা জানলাম, কোয়ালিটেটিভ জানলাম যে কপারের ভালো ডিপোজিশন ফেলতে গেলে আমাকে কমপ্লেক্স বাথ নিতে হবে, এবং কমপ্লেক্স বাথের ভিতরে যখন আমরা কমপ্লেক্স কপার সালফেট বাথ নিব এবং আয়রন যে সাবস্ট্রেটটা রাখবো, তারপরে পাওয়ার দিব, পাওয়ার মানে ভোল্টেজ এবং কারেন্ট অ্যাপ্লাই করব, তারপরে আমার ডিপোজিশন হবে। এখন যে কোনো ভোল্টেজ যে কোনো কারেন্ট দিলেই ভালো হয় না বলা আছে, এবং সাইনাইডের কনসেন্ট্রেশন কত হবে সেগুলো এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে, বের করে সবগুলো বলে দেওয়া আছে। সাইনাইড বাতে এই কনসেন্ট্রেশন এই থাকতে হবে, এবং আরো কিছু জিনিস থাকতে হয়। ওই যে আমরা 8টা জিনিস পড়েছি, বিভিন্ন ডিজায়ার্ড প্রপার্টি লাভের জন্য দিতে হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, সোডিয়াম কার্বনেট দিতে হবে, এগুলো এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে এবং এগুলো দিতে হয়। টেম্পারেচার এত রাখতে হবে, কারেন্ট ডেন্সিটি এত হতে হবে, অ্যানোড হিসেবে কপার রাখবো, কারণ
কপার বাতে যে কপার আয়নটা যে কমে যাবে সেটাকে কম্পেনসেশন হিসেবে কপার রাখবো, তাহলে আমরা এই থিন কোটিং পাবো। এটা হচ্ছে সাইনাইড বাথ। সালফেট বাথ, সালফেট বাথ থেকে যদি আমরা কোয়ালিটি কপার ডিপোজিশন করতে চাই তাহলে এখানে দেখো আর সাইনাইড কিছু নাই, তাহলে কপার সালফেট আর সালফিউরিক অ্যাসিড দিতে হয়। টেম্পারেচার কত এগুলো বলে দেওয়া আছে, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, এগুলো তুমি লিটারেচার যে কোনো লিটারেচারে পেয়ে যাবা। এগুলো তোমাদের বোঝানোর জন্য একটু এটা এখানে স্লাইডে আনা হয়েছে যে যে কোনো পটেনশিয়াল, যে কোনো কম্পোজিশন, যে কোনো টেম্পারেচার, যে কোনো কারেন্ট, যে কোনো পটেনশিয়াল দিলেই হয় না, আমার কোয়ালিটির জন্য একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জ আমাকে ফুলফিল করতে হয়। এখানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। একটু আগে আমি বললাম যে কপার সালফেট বাদ থেকে স্টিলের উপরে কোয়ালিটি কপার ডিপোজিশন হয় না, আবার এখনই আমি একটা রেফারেন্স দিচ্ছি যে রেফারেন্সে সালফেট বাদ আছে এবং সেটা কপার সালফেট বাদ, এবং এই বাতের অর্থ হচ্ছে যে এই প্যারামিটার যদি আমি মেনটেন করি তাহলে কপারের ভালো ডিপোজিশন সম্ভব, ঠিক ক্রোমিয়াম কপার কোটিং আমরা পাবো। এটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি অ্যান্সার দিতে পারো? হ্যাঁ, এবার অ্যান্সারটা দাও। কন্ট্রাডিক্ট হচ্ছে কিন্তু এটা ঠিক। এই বাত দিয়ে কপারের কোয়ালিটি ডিপোজিশন সম্পদ, এই সিম্পল বাত দিয়ে এই কম্পোজিশন, এই টেম্পারেচার, এই কারেন্ট ডেন্সিটি রেঞ্জ, এই এই প্যারামিটার মেনটেন করলে সম্ভব। তাহলে একটু আগে যা বললাম তার সঙ্গে যে বৈষম্য সেটা দূর করো, কি হবে? দুটো কথাই ঠিক। সিম্পল একটা পয়েন্ট একটু কে খেয়াল করেছো? হ্যাঁ বলো। অ্যানোড কি কপার দিচ্ছি? অ্যানোড কপার দিচ্ছি। হ্যাঁ, অ্যানোড কপার দিচ্ছি। তো লেজার সালফিউরিক অ্যাসিডের এখানে কোনো রোল আছে? না, হয়নি। ব্রাইটনেসের জন্য অ্যাডিটিভ দরকার, এই পয়েন্টটা উল্লেখ করা আছে। ওটা ব্রাইটনেসের জন্য, আমি ব্রাইটনেস চাই না, আমার কোয়ালিটি অন্যান্য প্রপার্টি ভালো দরকার হলে হলো, ব্রাইটনেস আমি অ্যাড করলাম না, ওটা উপরেও দরকার। সেন্টেন্সের একটা মারপ্যাচ আছে, আগেরটাতে কি বলেছিলাম? কপার ডিপোজিশন সম্ভব না অন হোয়াট? অন হোয়াট? স্টিল। স্টিল। সালফেট বাদ থেকে অন স্টিল, অন স্টিলে কোয়ালিটি ডিপোজিশন সম্ভব না। এটা এটা আদার দ্যান আয়রন, এখানে আয়রনের উপর বলা হয়নি। হ্যাঁ, আয়রন ছাড়া, স্টিল ছাড়া অন্য কোনো কিছুর উপরে কপারের কোয়ালিটি ডিপোজিশনের জন্য এই সালফেট বাদ, এই প্যারামিটার দরকার। ঠিক আছে? আদার দ্যান আয়রন, ওটা সিম্পল সালফেট বাদ থেকে হবে না কোয়ালিটি কপার ডিপোজিশন, শুধুমাত্র স্টিলে, অন্য কিছুতে হবে। ইপিট্যাক্সি, ইপিট্যাক্সি তোমাদেরকে আগে পড়ানো হয়েছে, বলা হয়েছিল কোন মনে হয় কেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রিতে ওরকম একটু বলা হয়েছিল যে আমার ডিপোজিশনের সময় কি একটা হচ্ছে সাবস্ট্রেট যেটাকে ওয়ার্ক পিস বলা হয়, আর একটা হচ্ছে ডিপোজিটিং মেটাল। তা সেই স্টিলের উপরে কপারের ডিপোজিশনে ফেলছি। এখন কপারের স্টিল মানে আয়রন, আয়রনের একটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার আছে আর কপারের একটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার আছে। এই দুইটা এক হবে সবসময় নট নেসেসারিলি ট্রু, দুটো দুই রকম হতে পারে। বিসিসির উপর এফসিসি ফেলতে পারি, এফসিসির উপর বিসিসি ফেলতে পারি। তা ইপিট্যাক্সিয়াল গ্রোথ হচ্ছে ওইটা যে দুইটারই ক্রিস্টালোগ্রাফি যদি একই রকম হয় এবং আমার প্যারামিটার কন্ট্রোল যদি একই রকম এরকম হয় যে ঠিক ডিপোজিটিং মেটাল সে তার ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার অনুযায়ী অ্যাটমগুলো একটার উপর আরেকটা জমা হয়ে যাচ্ছে। মনে করো এখানে একটা কন্ডিশন দিয়ে যাচ্ছি যে ডিপোজিটিং প্যারামিটারগুলো যদি এমন হয়, প্যারামিটারের কথা বলা হচ্ছে যে ডিপোজিটিং মেটালটা তার অ্যাটমিক স্ট্রাকচার অনুযায়ী একটার উপর একটা জমা হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? এফসিসির উপর সেই এফসিসি এনলার্জমেন্ট হতে থাকবে, থিকনেস বাড়তে থাকবে। বিসিসির উপর বিসিসি থিকনেস বাড়তে থাকবে। তার মানে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারে কোনো আমি মিস ম্যাচ দেখতে পাবো না। এরকম গ্রোথটাকে বলা হয় ইপিট্যাক্সিয়াল গ্রোথ। দেখো এখানে দুইটা কন্ডিশন বলা হয়েছে, তাহলে দুইটা মেটাল, একটা সাবস্ট্রেট মেটাল আর একটা ডিপোজিটিং মেটাল, দুইটারই ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার একই রকম হতে হবে, এটা একটা শর্ত। আর একটা সেকেন্ড শর্ত বলা হয়েছে, যদি ডিপোজিটিং সমস্ত প্যারামিটার এরকম হয় যে ডিপোজিটিং মেটাল তার ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার অনুযায়ী ডিপোজিট হতে পারছে, তাহলে তখন ইপিট্যাক্সিয়াল গ্রোথ হবে। পরের কথাটার ব্যাখ্যা আমি পরে দেবো, একটু পরে দেবো। আর যদি এর অন্য কিছু হয়
তখন তো এটাকে বলা হয় নন এপিটেক্সিয়াল গ্রোথ। ইফ দ্য ল্যাটিস অফ দ্য সাবস্ট্রেট এন্ড দ্য কোটিং মেটাল আর সিমিলার, this basis metal structure can be continued almost indefinitely. যেন basis metal যেটা আছে that is substrate ওইটাই যেন কন্টিনিউ করে যাচ্ছে। This type of growth is called epitaxial. If the lattice structures differ substantially, যদি মেজর তারা ভ্যারি করে তখন সেটাকে বলা হয় নন এপিটেক্সিয়াল। তো মেজর ভ্যারি করতে পারে কখন? ভ্যারি করবে যদি দুই রকম ক্রিস্টাল স্ট্রাকচার হয় তাহলে ভ্যারি করবে। আর ইভেন দুটার একই ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার হলেও ভ্যারি করতে পারে। ওই যে সেকেন্ড কন্ডিশন যেটা বলা হয়েছিল প্যারামিটার, সেটা যদি ফুলফিল না করে, ওটা পরে আসবো, আমি পরে বলি। এই যে এখানে আসছে ফ্যাক্টরস দ্যাট টেন্ড টু প্রিভেন্ট এপিটেক্সিয়াল গ্রোথ। ফর এক্সাম্পল, যে দুইটাই এফসিসি আছে, এখন আমি করেছি কি কারেন্ট ডেন্সিটি অনেক বেশি দিয়েছি। এই যে হায়ার কারেন্ট ডেন্সিটি যদি দেওয়া হয়, হায়ার কারেন্ট, এটি দুটো আলাদাভাবে দেখানো হয়েছে, দুটো কোরিলেটেড। কারেন্ট ডেন্সিটি যদি বেশি দেই তাহলে গ্রোথ রেটও বেশি হয়। তাহলে গ্রোথ রেট বেশি মানে হচ্ছে তোমার সাবস্ট্রেট যে মেটালটা আছে তার গায়ে অন্য ডিপোজিটিং মেটাল খুব দ্রুত বেগে যে জমা হচ্ছে। এখন ডিপোজিটিং মেটালের যে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার ওইটা মেনটেন করতে গেলে তার তো একটা মিনিমাম একটা টাইম দরকার। কারেন্ট ডেন্সিটি এত বেশি দেওয়া হচ্ছে যে সেই মিনিমাম টাইমটা পাচ্ছে না। মেটালের গায়ে যেখানে যাচ্ছে সেখানেই জমা হয়ে যাচ্ছে, জমা হতে হতে সে তার নিজের স্টেবল পজিশন খুঁজতেই পরের অ্যাটমটা আবার চলে এসছে তাকে জোর করে ওখানে চাপিয়ে দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই চাপিয়ে দিচ্ছে। ফলে কি হবে, সেই ক্ষেত্রে সে তার চয়েস অনুযায়ী এফসিসি, যদি বলি এফসিসি ডিপোজিটিং মেটালটার স্ট্রাকচার ছিল, এফসিসি চয়েস অনুযায়ী সে ওই জায়গাতে সে বসতে পারবে না, অন্য জায়গায় বসে যাবে কিছুটা, ফলে এপিটেক্সিয়াল গ্রোথ হবে না। তার মানে হায়ার কারেন্ট ডেন্সিটি হলে হবে না, হায়ার কারেন্ট ডেন্সিটি হলেই হায়ার গ্রোথ রেট হবে, বা অন্য কোনোভাবে যদি আমি গ্রোথ রেটটাকে হায়ার করতে পারি সেক্ষেত্রেও হবে না। অথবা অ্যাবজর্ব ম্যাটেরিয়াল যদি থাকে, অ্যাবজর্ব ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন তোমাদেরকে বিহেভিয়ার আমি পড়িয়েছিলাম, সেখানে কি বলা হয়েছিল যে অ্যাবজর্ব কিছু আমরা মেটাল দেই, সে কিছু সময়ের জন্য মেটালের সারফেসে যে লেগে থাকে। তো এখন আমি অ্যাবজর্পশন কিছু ম্যাটেরিয়াল রিয়েজেন্ট দিয়ে দিয়েছি, এখন এফসিসি ল্যাটিস যে স্ট্রাকচার আছে ল্যাটিস পয়েন্টে যখন জমা হবে ঠিক সেই সময় যদি একটা অ্যাবজর্ব মেটাল এলিমেন্টটা ওই জায়গাতে জমা হয়ে থাকে তাহলে কি হবে, ওই অ্যাবজর্ব এলিমেন্টের জায়গায় যে ওই ডিপোজিটিং মেটালটা জমা হওয়ার কথা ছিল কিন্তু এটা থাকার কারণে সে আর ওই জায়গায় জমা হতে পারলো না, পাশে অন্য একটা জায়গায় জমা হয়ে গেল, ফলে এটা থাকলেও হবে না। সো এই তিনটা কারণ তোমার নন এপিটেক্সিয়াল গ্রোথের জন্য। আর আরেকটা কারণ তো আছে, ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচার যদি ভিন্ন হয় তাহলে তো হবেই না। সো দুইটা শর্ত বলেছিলাম এপিটেক্সিয়াল গ্রোথের জন্য, একটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার দুটো একই হতে হবে, আর একটা যে প্যারামিটার যদি এমন হয়, সেই প্যারামিটারটা কেমন, যে এইগুলো সব উল্টা, কারেন্ট ডেন্সিটি লো হতে হবে, গ্রোথ রেট লো হতে হবে এবং অ্যাবজর্ব ম্যাটেরিয়াল থাকবে না, তাহলেই শুধুমাত্র তোমার এপিটেক্সিয়াল গ্রোথ হবে। এইগুলো যদি হয় তাহলে এপিটেক্সিয়াল গ্রোথ হবে না। এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। তোমাদের এখন রোল কল করছি আমি। জন। রোল নাম্বার 1। Yes, sir. 2, Present, sir. 3. Somayatul Hasan. Absent. আজকে 13 লেকচার মনে রাখবা। 4. আবরার। Absent. 5. Present, sir. 6. Present, sir. 7. 8. 8 present, sir. 9. গোলাম মুর্তজা। Yes, sir. আছো? Yes, sir. আমি আছি, sir. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসলে কি এখন আসলে নাকি
আগে আছো? আগে থেকে আছে। আচ্ছা 10 Yes, sir. 10 11 Present, sir. 12 12 Julkar 9 13 Present, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 18 Yes, sir. 19 Yes, sir. 20 20 আছো ঠিক আছে 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 33 33 আপনার ওয়াসিফ Yes, sir. হ্যাঁ 34 Yes, sir. 35 Yes, sir. 36 Yes, sir. 37 Yes, sir. 38 Sumaya Rahman Mim 38 absent 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Aminul Islam Yes, sir. আচ্ছা প্রেজেন্ট হ্যাঁ 47 Yes, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. Sir, roll 3. কোথায় ছিলে স্যার আমি ঢুকতে পারছিলাম না। আচ্ছা রোল 3 স্যার রোল 4 আমার 39 এ চলে গিয়েছিল কারেন্ট মানে ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে হ্যাঁ রোল 4 হ্যাঁ 14 41 আছো 14 41 জি স্যার আছে। হ্যাঁ ঠিক আছে Sir, roll 25 অ্যাবসেন্ট হ্যাঁ বলো Sir, roll 12 আপনাকে হচ্ছে মেসেজ দিয়েছে যে ও প্রেজেন্ট। ও কই চ্যাটিং আমি তো পাচ্ছি না চ্যাট আছে দেখি না ঠিক আছে স্যার আই এম প্রেজেন্ট রোল 12 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ রোল 12 অ্যাবসেন্ট 25 38 স্যার 38 present. 38 প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে শুধু 25 অ্যাবসেন্ট জি স্যার। না 25 এ তো প্রেজেন্ট দেখছি প্রেজেন্ট 25 আছো জি স্যার। হ্যাঁ সবাই প্রেজেন্ট তাহলে ঠিক আছে আর হচ্ছে তোমাদের আগামীকাল তো ক্লাস আছে আগামী রবিবারে প্রেজেন্টেশন রোল নম্বর 10 থেকে 17 রোল নম্বর 10 থেকে 17 এই 8 জনের প্রেজেন্টেশন আগামী রবিবারে এবং আনফরচুনেট যে আমি গত রবিবারে আমি ভুলে গেছিলাম আমার 12টায় ক্লাস হয় বলে আমি ধরে নিয়েছিলাম 12টায় তা যাতে এরকম ভুল আর না হয় সেই জন্য আমি ডক্টর রাশেদের সঙ্গে ওই রবিবারে ক্লাসটা চেঞ্জ করে নিয়েছি অর্থাৎ আগামী রবিবার থেকে ডক্টর রাশেদ ক্লাস নেবে 11টায় আর আমি ক্লাস নিব 12টায় বোঝা গেছে যাতে ভুলটা না হয় আমার প্রতিদিনই ক্লাস 12টায় আগামী রবিবারে ওই 8 জন আসবে তোমার প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবে রোল নম্বর 10 থেকে রোল নম্বর 17 অন্যদের আসার দরকার নেই আগামী রবিবারে স্যার আমাদের কি টপিকটা সেম টপিক এবং তোমরা ইন্ডিপেন্ডেন্টলি স্লাইড রেডি করবা কারোর সঙ্গে শেয়ার করবে না স্লাইড আগে যারা হয়ে গেছে তাদের সঙ্গেও শেয়ার করবে না যে 8 জনের আগামী দিন আছে সেটাও শেয়ার করবে না নিজের মতো নিজে করবা আগের দিন যে 8 জন দিয়েছে তাদের প্রত্যেকের স্লাইড আমি আরেকজন ভিন্ন ভিন্ন পেয়েছি এরকম যেন দেখি আমি ঠিক আছে তাহলে আগামী রবিবারে প্রেজেন্টেশন আর আগামীকালকে আবার রেগুলার ক্লাস আছে আমার 12টার সময় 14th ক্লাস ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে কালকে ভালো থেকো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ